সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মূল্যবান একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন। ঠিক তেমনিভাবে ডেলিভারি হয়ে যাওয়ার থেকেও ডেলিভারি পরবর্তীতে একজন মা তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কিন্তু আপনি যদি এই দুটো নিয়ম মানতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা খুব সহজেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। চলুন বলছি সেই নিয়মগুলো কি কি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতে বলেছি আজকে আলোচনা করব ডেলিভারি হয়ে যাওয়ার থেকেও ডেলিভারি পরবর্তীতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি এই দুটো নিয়ম মানতে পারেন তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। চলুন জানাচ্ছি সেই দুটো নিয়ম কি কি। দেখুন, ডেলিভারি মানে হচ্ছে একজন মায়ের কাছে একটা যুদ্ধের সমতুল্য। কেননা প্রেগন্যান্সির প্রথম থেকে একজন মা বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে যান। যেমন প্রেগন্যান্সির প্রথম 3 মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারে খাবারে অরুচি লাগা, খাবারে অনীহা, গন্ধ লাগা, বমি বমি ভাব ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা। সেকেন্ড ট্রাইমেস্টার বা পরবর্তী 3 মাসে গেলে হয় আস্তে আস্তে বেবি বাম্পটা দেখা যেতে শুরু করে, যার ফলশ্রুতিতে অনেক হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে যায়। মা রাতেরবেলা ঘুমোতে পারেন না, অনেকের আবার হাতে পায়ে পানি এসে যায়। এভাবে করে চলতে চলতে যখন শেষ 3 মাস বা থার্ড ট্রাইমেস্টারে পৌঁছে যান তখন তো সমস্যার পাহাড় এসে উপনীত হয়। কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, জরায়ুতে ব্যথা, যৌনাঙ্গে ব্যথা, পেট শক্ত হওয়া, প্রস্রাবের চাপ অনুভব করা, পাতলা ঘন বিভিন্ন রকমের স্রাব যাওয়া, ঘুমের অসুবিধা, হাতে পায়ে পানি এসে যাওয়া, কত ধরনের কত রকমের সমস্যা হয়। এছাড়া যেসব মায়েরা আগে থেকে কিছুটা অসুস্থ থাকেন তাদের সমস্যার তো কোনো শেষই থাকে না। তো মোটামুটি পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে দীর্ঘ 10 মাস 10 দিন হচ্ছে একটা মায়ের জন্য যুদ্ধের সমতুল্য। আর পরবর্তীতে মা যখন ডেলিভারির মাধ্যমে সুস্থ স্বাভাবিকভাবে তার সন্তানকে কোলে নিতে পারেন, এটা হচ্ছে তার কাছে যুদ্ধ জয় ও পরম আনন্দের। কিন্তু এখানে আসলে বেসিক্যালি যুদ্ধ জয় বলা যাবে না। যুদ্ধ জয়টা পরবর্তীতে আপনি যখন আপনার ডেলিভারি পরবর্তী জীবনে স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবেন, স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারবেন আগের মতো করে, সেটাই হচ্ছে আপনার প্রকৃত যুদ্ধ জয়। তো এই জিনিসটাকে না আমরা একেবারে কেয়ার করি না। পুরো প্রেগন্যান্সি পিরিয়ডটাকে আমরা বাচ্চার কথা চিন্তা করে খুব কেয়ারফুলি নেই। পরবর্তীতে ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমরা একেবারেই আর এটার কোনো গুরুত্ব দিই না। আমরা মনে করি ডেলিভারি তো হয়ে গেছে, বিপদ তো উদ্ধার হয়ে গেছি, আর প্রয়োজন কি। কিন্তু আসলে আমরা নিজেরা জানি না যে এটা আসলে কতটা প্রয়োজনীয়। কেননা ডেলিভারির পরবর্তীতে হয় কি আমাদের বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জ হতে থাকে। এর ফলে আমাদের শারীরিক মানসিক অনেক পরিবর্তন হয়, বিশেষ করে মানসিক পরিবর্তনটা অনেক বেশি হয়। এর ফলশ্রুতিতে হয় কি মা তার স্বাভাবিক কাজকর্ম করতে ভালো লাগে না, বাচ্চার টেক কেয়ার করতে ভালো লাগে না, পরিবার পরিজনকে সময় দিতে ভালো লাগে না। আর বর্তমানে কিছু কিছু পরিবার আছে বা এমনিতেও নর্মালি কিছু কিছু পরিবার আছে যারা আসলে প্রেগন্যান্সি পিরিয়ডে মেয়েদেরকে ছাড় দিলেও প্রেগন্যান্সি পরবর্তী সময় গিয়ে আর সেই ছাড়টা দিতে চায় না। এদিকে মায়ের মানসিক ও শারীরিক অবনতির কারণে মায়ের কোনো কিছুই ভালো লাগে না, যার ফলে দেখা যায় যে সব মিলিয়ে একটা হযবরল পরিস্থিতি তৈরি হয়। কিন্তু আপনি যদি একটু গুছিয়ে বা দুটো নিয়ম মেনটেন করে চলেন তাহলে দেখবেন যে এই সমস্যাটা খুব সহজে আপনি রিমুভ করতে পারবেন। সেটা কি করবেন আপনি? সেটার জন্য প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন আর টুকটাক কায়িক শ্রম করবেন। ডেলিভারির পরবর্তী সময়ে একেবারে নিয়ম করে আপনি 30 মিনিট সকালবেলা, 30 মিনিট দুপুরবেলা, 30 মিনিট রাতের বেলা হাঁটাচলা করবেন। এর পাশাপাশি যদি আপনার কোনো নিষেধাজ্ঞা না থাকে, যদি ভালো লাগে তাহলে আপনি ছোটোখাটো ব্যায়াম করতে পারেন, যেমন ইয়োগা করতে পারেন। এছাড়া আপনি যা যেরকম ব্যায়াম জানেন টুকটাক ব্যায়াম করতে পারেন। ব্যায়াম আমাদের শরীরের ব্লাড সার্কুলারকে ভালো রাখে। এর ফলে কি হয় যে হরমোনাল ইমব্যালেন্সগুলো হয় সেগুলো খুব দ্রুত রিকভার করা যায়।
এছাড়া ব্যায়াম করলে আপনার শরীরের অতিরিক্ত যে মেদটা জন্মেছে প্রেগনেন্সি পিরিয়ডে সেটা ঝরে যাবে, আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। এছাড়া ব্যায়াম করলে বিভিন্ন ধরনের সমস্যার থেকে আপনি অনায়াসে মুক্তি পাবেন। বিশেষ করে এই যে ব্যথা কষ্ট যা আছে এগুলো থেকে অনায়াসে আপনি মুক্তি পাবেন, কোনো ওষুধের প্রয়োজন নেই। তাই অবশ্যই নিয়মিত ব্যায়াম করবেন। যদি খুব বেশি ব্যায়াম করতে না পারেন তাহলে ধরাবাঁধা কিছু নেই, আপনি শুধু নিয়মিত হাঁটাচলা করলে হবে। তবে যদি বাহিরে হাঁটাচলা করতে পারেন সেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। কেননা বাহিরের খোলা বাতাসে খোলা রোদে হাঁটাচলা করলে কি হয়, রোদ থেকে আমরা ভিটামিন ডি পাই। এছাড়া মিষ্টি রোদ আমাদের মানসিক একটা পরিবর্তনও আনে। প্লাস বাহিরের বাতাস কিন্তু ফ্রেশ বাতাস, বিশেষ করে সকালবেলার বাতাসটা। ওই ফ্রেশ বাতাস থেকে আপনি একটা ফ্রেশ অক্সিজেন পেলেন, আপনার ফুসফুস লাঞ্চ এই সব কিছুর জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজন। তাই যদি সম্ভব হয় তাহলে সকালবেলা বাহিরে খোলা রোদে অন্তত 30 মিনিটও যদি হাঁটতে পারেন এটা আপনার জন্য একেবারে বেস্ট হবে। পরবর্তীতে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবেন। খাদ্যাভ্যাসে পরিবর্তন কি, প্রেগনেন্সি পিরিয়ডে আমরা অনেকেই অনেক কেয়ারফুল থাকি খাবার দাবার নিয়ে, কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পরে আর খাবারের প্রতি কোনো নজর নেই। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ কি, ডেলিভারির সময় আপনার বডি বড় একটা ধকল সহ্য করেছে, এখন এই গ্যাপটা খাবার দিয়ে পূরণ করতে হবে। কেননা খাবার আমাদেরকে শক্তি দেয়, খাবার আমাদেরকে সুস্থ থাকতে সহায়তা করে। আমাদের শরীরের 80% সুস্থতা খাবারের উপর নির্ভর করে। তাই এখনও আপনি নিয়মিত মাছ মাংস দুধ ডিম হলুদ ফলমূল সবুজ শাকসবজি লাল জাতীয় খাবার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার কলা খেজুর বাদামের মতো ফলগুলো খাবেন, ড্রাই ফ্রুটস খাওয়ার চেষ্টা করবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাবেন। আপনি এমনভাবে আপনার ফুড চার্টটা তৈরি করবেন যেন সকল ভিটামিন মিনারেল ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়। এতে কি হবে, আপনি সুস্থ থাকবেন অনেক বেশি। এবং ওই যে বারবার বলছি হরমোনাল ইমব্যালেন্স, এই জিনিসগুলো রিমুভ হয়ে যাবে খুব সহজে। আর এর পাশাপাশি আপনার মাধ্যমে যেহেতু বাচ্চা খাবার পাবে এখন দুধ পান করার মাধ্যমে, সো আপনি যখন এই খাবারগুলো গ্রহণ করবেন নিয়মিত তখন বাচ্চাও ভালো একটা পুষ্টি পাবে। কোনো বাচ্চা দেখা যায় যদি জন্মের সময় সে অপুষ্ট থাকে বা তার ওজন কম থাকে, পরবর্তী সময়ে জন্মের পরে মা যদি নিয়মিত সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো ঘুরে ফিরে গ্রহণ করে, বাচ্চা যদি মা থেকে সেটা পেয়ে থাকে তাহলে বাচ্চারও সেটা অনেকখানি রিকভার হয়ে যায়। বাচ্চার স্বাস্থ্য নিয়েও আপনাকে আর টেনশন করতে হবে না। বেশি বেশি করে মাছ খাবেন, বড় মাছ ছোট মাছ সামুদ্রিক মাছ যে কোনো মাছ বেশি বেশি খাবেন। মাছ শরীরকে নরম রাখতে সহায়তা করে, মাছ খেলে বাচ্চা প্রচুর দুধ পাবে, মাছ খেলে আপনার হজমের জন্য ভালো হবে। এছাড়া অন্য যা কিছু পান সব কিছুই খাওয়ার চেষ্টা করবেন। ভিটামিন সিটা কিন্তু প্রতিদিনই খাদ্য তালিকায় রাখবেন, এটা এখন আপনার ও বাচ্চার উভয়ের জন্যই প্রয়োজন। আমরা অনেক সময় করি কি, সকালবেলা একবার খাবার খেলাম আর দীর্ঘ সময় খাবার খেলাম না, কিন্তু এই কাজটা করা যাবে না। আপনি আপনার জন্য ছোট ছোট মিলগুলোর ব্যবস্থা করবেন। যেমন সর্বোচ্চ 30 মিনিটের ব্যবধানে কিছু একটা খেলেন, হয়তো সকালে আপনি একটা ভারী নাস্তা খেলেন, 30 মিনিটের ব্যবধানে একটা ফল খান, আবার হয়তো 20 মিনিটের ব্যবধানে কিছু ড্রাই ফ্রুটস খান। এভাবে আপনাকে মেনটেন করতে হবে। এভাবে যদি মেনটেন করেন তাহলে আমি যেটা বারবারই বলছি যে আপনি সুস্থ থাকবেন, আপনার হরমোনাল ইমব্যালেন্সগুলো রিমুভ হবে, আপনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। আপনার নিত্য প্রয়োজনীয় যা যা কাজকর্ম ঘরের আছে, আপনি যা যা আগে করতেন বা যেভাবে চলতেন সেগুলো আপনি অটোমেটিক করতে পারবেন, আপনার কোনো কষ্টই হবে না। এছাড়াও আরেকটা কাজ অবশ্যই করবেন, সেটা হচ্ছে ডাক্তার যে আপনাকে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে, যেমন কেউ লো কমেন্ট ব্যবহার করতে বলা হয়, কাউকে হাই কমেন্ট ব্যবহার করতে বলা হয়, কাউকে গরম পানি ব্যবহার করতে বলা হয়, কাউকে ঠান্ডা পানি ব্যবহার করতে বলা হয়, কাউকে আবার বেল্ট ব্যবহার করার কথা বলা হয়, কাউকে বেড রেস্টের কথা বলা হয়। এই যে নিয়মগুলো ডাক্তাররা যেগুলো দিয়েছে এই নিয়মগুলো একদম স্ট্রিক্টলি ফলো করবেন। এর পাশাপাশি ডাক্তাররা যেভাবে আপনাকে খাবার খেতে দিয়েছে ঔষধপত্রগুলো নিয়মিত সেভাবে সেবন করবেন। প্রতিদিন পানি কিন্তু 12 থেকে 14 গ্লাস পান করতেই হবে। প্রেগন্যান্সি পিরিয়ডে পান করেছেন, আপনার যেন অ্যামনিওটিক ফ্লুইডের ইমব্যালেন্স না হয় এখন পান করবেন, যেন এটা আপনার ও ভেতর থেকে সমস্ত খারাপ টক্সিনগুলোকে দূর করে দেয় বা আপনাকে যেন সুস্থ রাখে, সবসময় যেন আপনি ডিহাইড্রেটেড থাকেন। এই জন্য অবশ্যই নিয়মিত পানি পান করবেন। এবং আরেকটা কথা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আপু কবে থেকে ভারী কাজ করতে পারবো। সিজারিয়ান পেশেন্টরা 6 মাস পর থেকে ভারী কাজ করতে পারবেন, আর নর্মাল ডেলিভারি পেশেন্টরা মোটামুটি 2 থেকে 2.5 মাস পরেই ভারী কাজ করতে পারবেন। অনেকে আমাকে সহবাসের কথাটা জিজ্ঞেস করেন, 1.5 মাস পর থেকে আপনারা সহবাস করতে পারবেন, তবে 2 মাস পর থেকে যদি করেন তাহলে সবচেয়ে বেস্ট হয়।
এবারে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, আপু সেলাইন মেশিনে বসা যাবে? সেলাইন মেশিনটাও যেহেতু আমরা ভারী কাজের আওতায় ধরি, তাই আপনি 3 মাস পর থেকে কিন্তু সেলাইন মেশিনে বসতে পারবেন নর্মাল ডেলিভারি পেশেন্ট, আর 6 মাস পর থেকে বসতে পারবেন সিজারিয়ান পেশেন্টরা। এভাবে করে অবশ্যই নিজের যত্ন নেবেন, বাচ্চার যত্ন নেবেন, তাহলে দেখবেন যে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে আপনার আর কোনো বাধাই থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।